তাহলে আমরা শুরু করছি আলোর প্রতিসরণ। প্রতিসরণটা তোমাদের ছোট্ট যে পরীক্ষাটা দেওয়া হয়েছিল আগে, তাতে দেখে বুঝেছো যে আলোর গতিপথ পরিবর্তনটাই হচ্ছে প্রতিসরণ। এমনিতে আমরা কি বলবো তাহলে, দুই মাধ্যমের বিভেদ তলে আনতভাবে, এই কথাটা মনে রাখতে হবে, লম্বভাবে পড়লে হবে না, সেটা আমরা পরে আসবো। আনতভাবে পড়লে আলোকরশ্মির গতিপথের পরিবর্তনটাকেই বলা হয় প্রতিসরণ। যেমন ধরো এইটা একটা, ধরো দুটো মাধ্যমের বিভেদ তল, উপরের দিকটা মাধ্যম 1, উপরের দিকটা মাধ্যম 2। এটা কীরকম হতে পারে, যেমন ধরো এখানটা ধরো বাতাসে এখানে একটা ধরো এরকম কাঁচের স্ল্যাব রেখে দেওয়া হয়েছে। কাঁচের স্ল্যাবটা যদি রাখা হয় তাহলে এখানে এসে আলো বাতাস থেকে কাঁচে প্রবেশ করছে, আর এটা হচ্ছে দুটো মাধ্যমের ইন্টারফেস, মানে বিভেদ তল। তো এখানে আনতভাবে আলোটা যদি পড়ে, তাহলে আলোটা যদি এই কাঁচের স্ল্যাবটা না থাকতো, তাহলে আলোটার কোন দিকে যাওয়ার কথা ছিল, এই সোজা চলে যাওয়ার কথা, আলো সোজা পথে গমন করে, তাহলে এই দিকে চলে যাওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু এটা একটা অন্য মাধ্যম হয়ে গেছে, মানে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে প্রবেশ করেছে, গতিপথটা পাল্টে যাবে, এই দিকে না গিয়ে একটু অন্য দিকে যাবে। এই ঘটনাটা হচ্ছে আলোর প্রতিসরণ। এখন একটা প্রশ্ন হচ্ছে যে এইটা গতিপথটা এই দিকে ছিল, আমি এঁকেছি এই দিকে, পাল্টে যাওয়া মানে তো এই দিকেও হতে পারে। হ্যাঁ, এটা হতে পারে, কখন এই দিকে আসবে কখন ওই দিকে যাবে, সেটা হচ্ছে কি, যখন আলো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যাবে। লঘু মাধ্যম ঘন মাধ্যম কি পরে আসছি, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যাবে। ধরো এটা মাধ্যম একটা হচ্ছে লঘু মাধ্যম, আর এটা হচ্ছে ঘন মাধ্যম। এই লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম নিচে লেখা আছে। তখন আলোকরশ্মি তার মানে যে অবস্থান, প্রকৃত অবস্থান, তার থেকে অভিলম্বের দিকে সরে আসবে। দেখো প্রকৃতভাবে এই দিকে যাচ্ছিল, এখন অভিলম্ব কোনটা, এটা হচ্ছে অভিলম্ব। আচ্ছা একটু বলে নিই, এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা হচ্ছে প্রতিসৃত রশ্মি, মানে এও আপতিত রশ্মি, ওবি প্রতিসৃত রশ্মি, আর এন ডট অভিলম্ব। এটা তোমরা প্রতিফলনে পড়েছো আগে, তো আরেকবার মনে করিয়ে দিলাম। নতুন হচ্ছে এটা প্রতিসৃত রশ্মি। তাহলে প্রতিসৃত রশ্মিটা যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে আলো প্রবেশ করবে, তখন প্রতিসৃত রশ্মিটা অভিলম্বের দিকে সরে আসবে। এর প্রকৃত অবস্থান এখানে, এর অভিলম্ব এই দিকে, তার থেকে দেখো অভিলম্বের দিকে সরে এসছে। আর উল্টোটা হবে, আলো যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায়, এটা ঘন মাধ্যম, মাধ্যম 2 ঘন মাধ্যম আমরা ধরেছিলাম, আর মাধ্যম 1 হচ্ছে লঘু মাধ্যম। এখন যদি আলোকরশ্মি যে দেখো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যায়, তাহলে অভিলম্ব থেকে দূরে সরে যাবে। এর অরিজিনাল পাথটা ছিল এটা, এর এই দিকে অভিলম্ব আছে এই যে, আর তার থেকে দূরে সরে এসছে, দেখো এই দিকে সরে চলে এসছে। তাহলে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যেতে গেলে অভিলম্ব থেকে দূরে সরে যাবে, আর লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যেতে গেলে অভিলম্বের কাছে সরে আসবে। তো এটাকে এই যে গোলমাল হয়ে যেতে পারে, লঘু ঘন কি হবে, একটা কথা মনে রাখতে পারো, সেটা এখানে লেখা আছে, দেখো ঘন মাধ্যমের কোণটা সবসময় ছোট হবে। এখানেও দেখো এটা লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম, লঘু মাধ্যমের কোণ এটা, ঘন মাধ্যমের কোণটা দেখো তার থেকে ছোট। এখানেও দেখো তুমি, এটা হচ্ছে লঘু মাধ্যম এই কোণটা, আর এইটা হচ্ছে ঘন মাধ্যম, এটা এই কোণটা দেখো এইটার থেকে এটা ছোট, মানে ঘন মাধ্যমের কোণ সর্বদাই ছোট হবে। এটা মনে রাখলে ওই লঘু ঘনের ব্যাপারটা গুলিয়ে যাওয়ার সম্ভাবনা কম। এখন আমরা ওই ঘন মাধ্যম লঘু মাধ্যম ব্যাপারটা বলছি, দুটো মাধ্যম কি। ঘন মাধ্যম বলতে আমরা এমনি ঘন লঘু আমরা ঘনত্বের ক্ষেত্রে পড়েছি, ঘনত্ব সমান ওই যে তোমার ভর বাই আয়তন এরকমভাবে পড়েছি। এখানে কিন্তু সেই ব্যাপারটা নয়, এখানে ঘন মাধ্যম বলতে আলোক সাপেক্ষে ঘন। আলোক সাপেক্ষে ঘন কাকে বলবো, যেখানে আলোর বেগ কম। লঘু মাধ্যম বলতে আলোক সাপেক্ষে লঘু, যেখানে বেগ বেশি। সাধারণভাবে এমনি ঘন মাধ্যম আলোক সাপেক্ষ ঘন হয়, কিন্তু ব্যতিক্রম আছে, সেই কারণে আমাদের মনে রাখতে হবে বেগ কম বেগ বেশি দিয়ে। যেমন একটা ব্যতিক্রম দেখো, তারপিন তেলের ঘনত্ব হচ্ছে 0.87, আর জলের ঘনত্ব হচ্ছে, এটা আপেক্ষিক ঘনত্ব লেখা হয়েছে, ইউনিট নেই মানে এটা আপেক্ষিক ঘনত্ব লেখা হয়েছে 1। তাহলে এটা বেশি ঘন, একটা বেশি, 0.87 থেকে 1 বেশি, তাহলে জল ঘন। সাধারণ এমনি মানে আমাদের যে ঘনত্বের আইডিয়া, তাতে জল ঘন, কিন্তু তারপিন তেল হচ্ছে আলোক সাপেক্ষে ঘন জলের তুলনায়। তারপিন তেলের ঘনত্ব কম, কিন্তু তাও আলোক সাপেক্ষে ঘন। সুতরাং এমনি ঘনত্ব আর আলোকীয় ঘনত্ব ব্যাপারটা একদম এক নয়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাপারটা মিলে যায়। এখানে আমরা
তারপরে দেখো ওই আপতন কোণ, প্রতিসরণ কোণ, আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি আরেকবার বলা হয়েছে। এখানে আমরা আরেকবার দেখিয়ে নিই। এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা হচ্ছে প্রতিসৃত রশ্মি, এটা হচ্ছে অভিলম্ব, এটা হচ্ছে দুই মাধ্যমের বিভেদ তল, আর এ ও এন এই কোণটা হচ্ছে আপতন কোণ, বি ও এন এই কোণটা হচ্ছে প্রতিসরণ কোণ। এবার আমরা পড়ব যে এটার ক্ষেত্রে একই রকম হবে, এও আপতিত রশ্মি, ও বি প্রতিসৃত রশ্মি এরকমভাবে হবে, একই জিনিস। এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে প্রতিসরণের দুটো সূত্র। প্রতিসরণের সূত্র হচ্ছে প্রথম সূত্র, দুটো সূত্র আছে। প্রথম সূত্র হচ্ছে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং দুই মাধ্যমের বিভেদ তলে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে। তার মানে এখানে কোনটা কোনটা, এও ওবি আর এন ডট একই সমতলে থাকবে। একই সমতলে থাকবে এই কথাটার অর্থ কী, মানে ধরো আলোটা এইভাবে আসছে, তাহলে প্রতিসৃত রশ্মি এইভাবে আসছে, প্রতিসৃত রশ্মি এই সমতলে থাকবে, মানে এইটা একটা প্লেন, এটা কাগজের প্লেন, এই কাগজের প্লেনেই থাকবে। আপতিত রশ্মি এইদিকে এলো, প্রতিসৃত রশ্মি এই দিকে যেতে পারে না, মানে উপরের দিকে উঠে যেতে পারে না বা নিচের দিকে নেমে যেতে পারে না, সেটা হচ্ছে আলাদা তল হয়ে যাবে। এই তলেই তার চলনটা পরিবর্তন হবে, মানে এই তলে আছে, ধরো কাগজের তলে আছে, এইরকম যাবে, এরকম যেতে পারে, এরকম যেতে পারে, এরকম যেতে পারে, কিন্তু এরকম উপরের দিকে উঠে যাবে না বা নিচের দিকে নেমে যাবে না। তাই এটা হচ্ছে একই তলে অবস্থান করবে, এটা হচ্ছে প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্র হচ্ছে দুটো নির্দিষ্ট মাধ্যম এবং একটা নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে, এটা কিন্তু বলতে হবে দুটো নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়। মানে আপতন কোণ হচ্ছে আই, প্রতিসরণ কোণ হচ্ছে আর, তাহলে সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু ধ্রুবক হবে। সাইন একটা ত্রিকোণমিতিক অপেক্ষক, এটা তোমরা গণিতে পড়বে। তাহলে সাইন আই বাই সাইন আর ধ্রুবক কখন না, যখন দুটি নির্দিষ্ট মাধ্যম আর একটি নির্দিষ্ট বর্ণ থাকবে। যদি নির্দিষ্ট না হয় তাহলে কিন্তু পাল্টে যাবে। এই ধ্রুবকটাকে বলা হয় মিউ দিয়ে, এটার উচ্চারণ হচ্ছে মিউ দিয়ে উচ্চারণ হয়, এটাকে বলা হয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক একে বলা হয়। তাহলে প্রতিসরাঙ্ক কখন পাল্টে যাচ্ছে, যখন মাধ্যম পাল্টে যাচ্ছে আর বর্ণ পাল্টে যাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি, মিউ মানে প্রতিসরাঙ্ক কিসের ওপর নির্ভর করে হচ্ছে আলোর বর্ণের ওপর আর একটা তার মাধ্যম, কোন মাধ্যমের মধ্য দিয়ে যাচ্ছে সেই মাধ্যমের উপর। তাহলে আমরা এখন অবধি যেটা পড়েছি একটু হচ্ছে যে প্রতিসরণ কাকে বলে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে কীরকম প্রতিসরণ ঘটে, ঘন থেকে লঘুতে কীরকম প্রতিসরণ ঘটে, আর ঘন মাধ্যম লঘু মাধ্যম বলতে কি বোঝায়, ব্যতিক্রম, আর আপতন কোণ, প্রতিসরণ কোণ, আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এগুলো চিনতে পারা, প্রতিসরণের প্রথম সূত্র যেটা একই সমতলে থাকে, আর প্রতিসরণের দ্বিতীয় সূত্র সাইন আই বাই সাইন আর সমান ধ্রুবক, কখন না নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের ক্ষেত্রে। এবার আমরা যাচ্ছি লম্ব আপতন। লম্ব আপতন মানে এইরকম আপতন। লম্ব আপতনের ক্ষেত্রে লম্ব কথাটা শুনলে একটা 90 ডিগ্রি মনে আসে, তাহলে মনে হয় যেন আপতন কোণটা 90 ডিগ্রি, তা কিন্তু নয়। আপতন কোণ হচ্ছে 0 ডিগ্রি, কারণ আপতন কোণ হচ্ছে যে অভিলম্বের সঙ্গে কোণ, দেখো রশ্মিটা এরকম পড়েছে আর অভিলম্বটাও এটা, তাহলে এর সঙ্গে এর কোণ কত, 0 ডিগ্রি, তাহলে আপতন কোণ কিন্তু এটা 0 ডিগ্রি। আই সমান 0 হলে আর সমানও 0 হবে, আমরা এইখান থেকে আসতে পারবো, আই সমান 0 হলে আর সমানও 0 হবে, অর্থাৎ এখানে প্রতিসরণ ঘটবে না, মানে একটা মাধ্যম থেকে সোজা আরেকটা মাধ্যমে, এখানে দেখো দিক পরিবর্তন হবে না, সোজা এই দিকে চলে যাবে। তাহলে লম্ব আপতনের ক্ষেত্রে আই আর যদি 0 হয় তাহলে সাইন আই বাই সাইন আর এটা 0/0 অসংজ্ঞাত হয়ে যাবে। এই অংশ থেকে মানে এই সম্পর্ক থেকে আমরা মিউয়ের মান, মানে যদি লম্ব আপতন হয় সেক্ষেত্রে আমরা মিউয়ের মান নির্ণয় করতে পারবো না এই সম্পর্ক থেকে। তার মানে আমরা ঘুরিয়ে বলতে পারি যে লম্ব আপতনের ক্ষেত্রে এটাকে বলা হয় স্নেলের সূত্র, এই স্নেলের সূত্রটা প্রযোজ্য নয়। লম্ব আপতনের ক্ষেত্রে প্রতিসরণ ঘটছে না, এটা সূত্রটা সম্ভব নয়, মানে প্রযোজ্য নয়। তো এখান থেকে ছোটো ছোটো অনেক রকমের প্রশ্ন হয় লম্ব আপতনের ক্ষেত্রে, কোন কোণে আপতিত হলে প্রতিসরণ ঘটে না, কখন স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়, এরকম ধরনের প্রশ্ন আসতে পারে।
প্রতিসরণের কারণ কি? প্রতিসরণের কারণ হচ্ছে যে এই যে বেঁকে যাচ্ছে, এটার কারণ হচ্ছে আলোর বেগ নির্দিষ্ট মাধ্যম নির্দিষ্ট। যখনই মাধ্যম পাল্টে যায় তাহলে তখন আলোর বেগটা পাল্টে যায়। এই বেগ পাল্টানোই হচ্ছে প্রতিসরণের অন্যতম কারণ। আর আমরা দেখলাম যে একটা যে প্রতিসরাঙ্ক কিসের উপর নির্ভর করে? বর্ণের ক্ষেত্রে নির্ভর করে। তাহলে কোন বর্ণের বেশি, কোন বর্ণের কম? বেগুনির প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি, মানে আমাদের যে দৃশ্য আলো তার মধ্যে বেগুনির সবচেয়ে বেশি, লালের সবচেয়ে কম। তাহলে মাঝের যে বর্ণগুলো হবে, মাঝেরগুলো ক্রমানুসারে হবে। সবচেয়ে কম প্রতিসরাঙ্ক তাহলে হলো লাল, সবচেয়ে বেশি হলো বেগুনি। এবার আমরা পড়ব যে প্রতিসরণের জন্য রশ্মির চ্যুতি কীরকম হয়। চ্যুতি মানে হচ্ছে বিচ্যুতি, মানে তার নিজের রাস্তা থেকে সে কতটা সরে গেছে, সেটা হচ্ছে চ্যুতি। যেমন ধরো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে এটা আসছে, লঘু মাধ্যম থেকে এলো, সোজা যাওয়ার কথা ছিল কিন্তু এখনও ঘন মাধ্যম বলে অভিলম্বের দিকে সরে চলে এসছে। তাহলে ওর রাস্তা কত কৌণিক বিচ্যুতি, মানে কত কোণ করার কথা ছিল ওর, এই কোণটা করার কথা ছিল। এই কোণটা কিসের সঙ্গে সমান হবে? দেখো এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা পরস্পর ছেদ করেছে, তাহলে এটা বিপ্রতীপ কোণ। তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, মানে এইটা আই হলে এটাও আই হবে। কিন্তু এখন ওই আই কোণে যাচ্ছে না, ও এখন আর কোণে যাচ্ছে। তাহলে এখন ওর কৌণিক বিচ্যুতি কত হয়েছে? এই গোটা কোণটার থেকে এই কোণটা বিয়োগ করে দেবো, ও ততটা সরে এসছে, তার মানে হবে আই মাইনাস আর। অনুরূপে যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায় তাহলে ওর এই রকম যাওয়ার কথা ছিল, কিন্তু লঘু মাধ্যমে যাওয়ার ফলে অভিলম্ব থেকে দূরে সরে এসছে, মানে এখন ও এই কোণটাতে যাচ্ছে। আবার এইটা সরলরেখা, এটা সরলরেখা পরস্পর হচ্ছে ছেদ করেছে, তার ফলে বিপ্রতীপ কোণ এইটা সমান এইটা, তার মানে এইটা সমান এটা। কিন্তু এখন ও সরে এসছে কতটা? ও এখন এতটা কোণে এসছে, যাওয়ার কথা ছিল এই কোণে, মানে সরে আসার পরিমাণ হবে আর মাইনাস আই। অর্থাৎ যেটা বড় তার থেকে বিয়োগ হচ্ছে। আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এটা মোড চিহ্ন, মানে আই মাইনাস আর। তুমি ভাবতে পারো যে এটা বড়টার থেকে ছোটোটা বিয়োগ করা, যে কোনটা বড় তার থেকে ছোটো কোনটা বিয়োগ করা, আই মাইনাস আর। বা যখন আর বড় তখন আর মাইনাস আই হবে, এটাকে এরকম চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এটা হচ্ছে প্রতিসরণের ফলে রশ্মির চ্যুতি। লম্ব আপতনের ক্ষেত্রে তোমাকে যদি বলে তাহলে রশ্মির চ্যুতি কত হবে? লম্ব আপতনে তোমরা দেখলে যে প্রতিসরণ হয় না, তার মানে রশ্মির চ্যুতি হবে 0, একই রাস্তায় চলে যাবে, তাহলে রশ্মির চ্যুতি হবে 0। কোন বর্ণের ক্ষেত্রে চ্যুতি সর্বাধিক এবং সর্বনিম্ন হবে? বেগুনির প্রতিসরাঙ্ক বেশি, সেই কারণে বেগুনির চ্যুতি হবে সর্বাধিক এবং তার লালের চ্যুতি হবে সর্বনিম্ন। প্রতিসরাঙ্ক বেশি মানে তার বেশি প্রতিসরণ হয়, এরকম ভাবতে পারো। তাহলে বেগুনির বেশি প্রতিসরণ হয়, তাহলে সেটা বেশি চ্যুতি হবে। এখন আমরা আরেকটু সামান্য পড়ে নেব, যেটা একটু তোমাদের পরেও আছে, তবু যেহেতু প্রতিসরণ পড়া হচ্ছে একটু আমরা পড়ে নিতে পারি পরে, মানে তোমাদের চ্যাপ্টারেরই পরের দিকে কিছুটা আছে। সাইন আই বাই সাইন আর, ধরো এ মাধ্যম থেকে বি মাধ্যম, এটা এ মাধ্যম, এটা বি মাধ্যম, এ মাধ্যম থেকে আলো এসে বি মাধ্যমের দিকে গেছে। তাহলে এইখানে আই আপতন কোণ, প্রতিসরণ কোণ যদি আর হয়, তাহলে সাইন আই বাই সাইন আর সমান তো মিউ, আমরা পড়েছি ধ্রুবক। এইটা হচ্ছে প্রতিসরাঙ্ক বলে। এই প্রতিসরাঙ্কটা হচ্ছে এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। তার মানে প্রতিসরাঙ্কটা হচ্ছে বি মাধ্যমের কার সাপেক্ষে? না এর সাপেক্ষে। তার মানে সাপেক্ষে মানে কি? ওই মাধ্যম থেকে এসে পড়ছে। তাহলে এ মিউকে বলা হয় এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। এখন এ মাধ্যমটা যদি শূন্যস্থান বা যদি বায়ু হয়, মানে বায়ু বা শূন্যস্থান থেকে যদি এসে বি মাধ্যমে পড়ে, তাহলে কি হবে? তাহলে সেটাকে বলা হবে বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। তখন সেটাকে শুধু মিউ বি লেখা হবে বা শুধু মিউ লেখা হবে। তাহলে কি হলো? একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে পড়লে সেটাকে বলা হবে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক এ মাধ্যম সাপেক্ষে। আর এ মাধ্যমটা যদি বায়ু বা শূন্যস্থান হয়, তাহলে সেটাকে বলা হবে বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্কের সঙ্গে বেগের সম্পর্ক হচ্ছে পরম প্রতিসরাঙ্ক শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমে মানে আমরা যদি এটার কথা ভাবি তাহলে বি মাধ্যমে আলোর বেগ, এটাকে বলা হয় পরম প্রতিসরাঙ্ক। পরম প্রতিসরাঙ্ক সবসময় একের থেকে বেশি হবে। কেন না? শূন্য মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ যে কোনো মাধ্যমের থেকে। তার মানে উপরে দেখো এটা লবটা সবসময় বড় হবে হরটার থেকে, তার মানে এটা একের থেকে, ভগ্নাংশটা একের থেকে, মানে এই ভাগফলটা একের থেকে বেশি হবে।
তাহলে পরম প্রতিসরাঙ্ক যে কোনো বস্তুর পরম প্রতিসরাঙ্ক সর্বদা 1-এর অপেক্ষা অধিক হবে। তাহলে এটা যদি এরকমভাবে লেখা যায় তাহলে এম ই বিউটাকে কী লেখা যাবে? লেখা যাবে এটা একটা মাধ্যম শূন্যস্থান ছিল, তাহলে এখানে এখন শূন্যস্থান না থেকে এ মাধ্যম আছে, তাহলে এ মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই বি মাধ্যমে আলোর বেগ। এটা কিন্তু 1-এর থেকে ছোট হতে পারে, কারণ এই মাধ্যমে আলোর বেগ কম হতেই পারে, তাহলে এটা কিন্তু 1-এর থেকে ছোট হতে পারে। পরম প্রতিসরাঙ্ক কখনো 1-এর থেকে ছোট হবে না। আচ্ছা, এইখান থেকেই প্রমাণ করা যায় এ মিউ বি সমান হচ্ছে মিউ বি বাই মিউ এ, মানে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক ডিভাইডেড বাই এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। আবার এ মিউ জি সমান 1/g মিউ এ। এটার মানে কি? এ মিউ জি মানে জি মানে গ্লাস আর কি, ধরো জি মাধ্যমের প্রতিসরাঙ্ক এ মাধ্যম সাপেক্ষে সমান 1/এ মাধ্যমের প্রতিসরাঙ্ক জি মাধ্যম সাপেক্ষে। কী হলো? আরেকবার বলছি, এটা ধরো গ্লাস, এটা ধরো এয়ার, তাহলে কাঁচের প্রতিসরাঙ্ক বায়ু সাপেক্ষে সমান 1/1 বায়ুর প্রতিসরাঙ্ক কাঁচ সাপেক্ষে। সাপেক্ষে সাপেক্ষে ব্যাপারটা কী করে মনে রাখবে? যে মাধ্যম থেকে আলো এসে পড়ছে তার সাপেক্ষে যার মধ্যে প্রতিসরণ হচ্ছে তার প্রতিসরাঙ্ক। আচ্ছা, বেগ বেশি হচ্ছে যদি, আচ্ছা ঠিক আছে ছাড়ো, তাহলে এইগুলো হচ্ছে এই যে অংশ দুটো, এই দুটো প্রমাণ করা যায়, এটা তোমাদের নেই, তবে এখান থেকে ছোট ছোট অঙ্ক হতে পারে। আর একটু দ্রুত পড়ানো হলো ব্যাপারটা, তোমাদের ভিডিওর দৈর্ঘ্যটা কম রাখার জন্য দ্রুত পড়ানো হয়েছে, তোমরা পজ করে করে দেখবে। আর যদি সমস্যা হয় তখন ক্লাসের সময় আমরা আবার আলোচনা করব।